উত্তপ্ত বাংলাদেশ, নৈরাজ্যকর পরিস্থিতি, অস্থির বাস্তবতায় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে চলছে চরম অস্থিরতা। শান্তি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, সমালোচনার তীর রাজনৈতিক দলগুলোর। জানিয়ে দেব এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে খুন হন বঙ্গবন্ধু, ফিরে দেখা সেই ভয়ঙ্কর হামলার দিন। গোটা বিশ্বই শিউরে উঠেছিল এমন নারকীয় হত্যালীলার কথা জেনে। এদিকে অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমাদের নেই বললেন আসিফ নজরুল। জানিয়ে দেব বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল বলেছে পুলিশ অ্যাসোসিয়েশন। অপরদিকে মুজিবের বাড়িতেই ছিল ভয়াল আয়নাঘর, ৩২ নম্বর ধানমন্ডিতে সুড়ঙ্গ রহস্য আরো ঘনীভূত। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, ভারতের অবস্থান কি, সংসদে উত্তর দিলেন মন্ত্রী। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতেই খুন হন বঙ্গবন্ধু, ফিরে দেখা সেই ভয়ঙ্কর হামলার দিন। গোটা বিশ্ব শিউরে উঠেছিল এমন নারকীয় হত্যালীলার কথা জেনে। বিপ্লবী ছাত্ররা ভাঙচুর চালিয়ে আগুন লাগায় ধানমন্ডির ৩২ নম্বরের অবস্থিত স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বাড়িটিতে, যেটি পরে জাদুঘরে পরিণত করা হয়েছিল। কেননা ধানমন্ডির ৩২ নম্বর এই বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দগদগে স্মৃতি বহন করা সেই বাড়ি এখন অদৃশ্য। কিন্তু ইতিহাসের আসল শক্তি হলো তাকে বায়ুভূত করে দিলেও সে থেকে যায়, তাকে মোছা যায় না। বরং মুজিবের বাড়িটি ভাঙা পড়ার সঙ্গে সঙ্গে নতুন করে উচ্চারিত হতে শুরু করেছে সেই ইতিহাস। এই লেখায় আমরা ফিরে দেখব সেই লজ্জার ইতিহাসটি। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় ৫ দশক, অথচ ১৯৭৫ সালের ১৫ই আগস্টকে ভোলা যায় না। কারণ এরই মাত্র ৪ বছর আগে জন্ম হয়েছিল এক নতুন দেশের, যে দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু। যে জয় সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই। বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের যোগদান থেকেই মুজিবের রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা। এরপর প্রায় আড়াই দশকের সংগ্রাম শেষে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ওঠা, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই মুজিব সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কেমন ভয়ঙ্কর হত্যালীলার কালো ছায়ায় দগ্ধ হয়েছিল। সরকারি সেই বাসভবনকে সেদিন ঘিরে ফেলেছিল বাংলাদেশ সেনার একটি দল, তাদের সঙ্গে ছিল ট্যাঙ্কও। সময় তখন ভোর রাত, অথচ সেদিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মুজিবের, ছিল অন্য কর্মসূচি। আগের দিনটা ১৪ই আগস্ট কেটেছিল কর্মব্যস্ততায়। সন্ধ্যা ৮টা নাগাদ তিনি গণভবন থেকে বেরোনোর আগে পর্যন্ত নানা বিষয়ে ব্যস্ত ছিলেন। তখন কে জানতো ঘাতকের করাল ছায়া ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে। ভোররাতে আচমকাই বাড়ির দক্ষিণ দিক থেকে আক্রমণ শুরু হয়। প্রথমে মুজিব বারান্দায় বেরিয়ে এলেও অচিরেই গুলির ঝড় ছুটে আসে। জানালার কাঁচ ভেঙে দেওয়ালে এসে লাগে অসংখ্য বুলেট। অবস্থা বেগতিক দেখে টেবিলের পাশে শুয়ে পড়েন। সেই সময় তার পরনে লুঙ্গি আর গেঞ্জি, পরে দ্রুত পোশাক বদলে উপরে উঠে যান তিনি। তার আগে ভবনের পাহারায় থাকা সেনা ও পুলিশ অফিসারদের কাছে অবাক হয়ে জানতে চেয়েছিলেন কেন এমন হামলায় তারা কোনো জবাব দিচ্ছেন না। এরপরেই বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল মারা যান বাংলাদেশি সেনা কর্মকর্তা বজলুল হুদার গুলিতে। প্রথমে গুলি লেগেছিল পায়ে, কিন্তু শেখ কামাল প্রাণে বাঁচতে যখন অসহায়তার সঙ্গে বলেন তিনি মুজিবের ছেলে, তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান। বঙ্গবন্ধু অবশ্য তা জানতেন না, কিন্তু গুলির মুহুর্মুহু শব্দে বুঝতে পারছিলেন চূড়ান্ত অনভিপ্রেত কিছু একটা ঘটতে যাচ্ছে। তিনি বিভিন্ন নম্বরে ফোন করে সাহায্য চান, এমনকি সামরিক সচিবের সঙ্গেও তার কথা হয়, কিন্তু লাভ হয়নি। বরং ঘাতকরা নিচ থেকে উপরে উঠে আসে, ঘিরে ফেলে বঙ্গবন্ধুর ঘর। এরপর সেখান থেকে তিনি বাইরে আসতেই তাকে ঘিরে ফেলে নিচে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মুজিবের শরীরে 18টি বুলেটের চিহ্ন মিলেছিল। তিনি একা নন, তার স্ত্রী বেগম ফজিলাতুন নেসা, অন্য 2 ছেলে শেখ জামাল, 10 বছরের শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও
রোজি জামালকেও হত্যা করে বাংলাদেশ সেনা, অর্থাৎ রাতারাতি প্রায় পুরো পরিবার নিশ্চিহ্ন। শোনা যায় গোটা বাড়িটা শবাগারে পরিণত করার পর এক হাবিলদার নাকি মেজর আজিজ পাশাকে গিয়ে বলেছিলেন, স্যার সব শেষ। গোটা বিশ্ব শিউরে উঠেছিল এমন নারকীয় হত্যালীলার কথা জানিয়ে। আর সেই অভিশপ্ত ৩২ নম্বর বাড়িটিকে গুড়িয়ে দিল বিপ্লবীর দল। যে দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন মুজিব, সেই দেশেই তাকে হত্যা করার ৫০ বছর পরে আরেক অস্থিরতার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমাদের নেই বললেন আসিফ নজরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো করার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে শনিবার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি কথা জানান। আইন উপদেষ্টা বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে থেকে আলোচনা শুরু করতে আগ্রহী। যদি তারা রাজি থাকেন, রোজার মধ্যেও আলোচনা চলবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা তারা স্পেসিফাই করেনি। সংস্কার করণীয় কাজগুলো করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ৬ মাসের মতো লাগতে পারে সময়, আবার কিছু সংস্কার ১ মাসেই হয়ে যাবে। বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল বলেছে পুলিশ অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেছে সংগঠনটি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু ওই বিবৃতিতে বেনজির আহমেদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি মহাপরিদর্শক বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়, যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তির দায় কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্যই মর্মাহত ও ক্ষুদ্র। বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যা সহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন। মুজিবের বাড়িতেই ছিল ভয়াল আয়নাঘর। ৩২ নম্বর ধানমন্ডিতে সুড়ঙ্গ রহস্য আরও ঘনীভূত। ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি। ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হদিস মিলেছে বেশ কয়েকটি গোপন কক্ষের, যে বাড়িটিতে ঘাতকের গুলিতে লুটিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণ হারিয়েছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। অতীতের রক্তভেজা মুজিবের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিপ্লবীদের হামলায় ভেঙে গুড়িয়ে দিয়েছে বাড়িটির অংশ।
লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতরের বহু জিনিস, কিন্তু বাড়ি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এখন অনেকেই সেখানে ভিড় জমাচ্ছেন। অনেকের দাবি এই বাড়ির নিচেই নাকি ছিল আওয়ামী লীগের আয়নাঘর। হদিস মিলেছে বেশ কয়েকটি গোপন কক্ষেরও। সব মিলিয়ে ৩২ নম্বর ধানমন্ডিতে সুড়ঙ্গ রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুজিবের বাড়ির নিচের অংশের একাধিক ছবি। যদিও এই ছবিগুলোর যাচাই করতে পারেনি ডিজিটাল সংবাদ প্রতিদিন। ছাত্র জনতার দাবি, ধানমন্ডির এই বাড়ির নিচে নাকি বহুতলের সন্ধান পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে জলে পরিপূর্ণ। অনেকেই কৌতূহলী হয়ে নিচে নামার চেষ্টা করছিলেন। ৩ তলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে তাদের। তবে এর নিচে আরো একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে। ৩ তলার নিচের ফ্লোরগুলো জলে ভর্তি থাকায় কেউ সেখানে নামার সাহস করেননি, কিন্তু জল স্বচ্ছ হওয়ায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এর নিচে আরো ভবন রয়েছে। এর প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমে বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটা জলে ভরা। এটি খুবই সন্দেহজনক। এই বাড়ির নিচতলায় 5 তলা কাঠামোর আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছিল। ছাত্র জনতা এই গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী ডিজিএফআই এবং ডিবির আড়ালে হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরও একটি নতুন আয়নাঘর তৈরি করেছে। তারা বিষয়টি সত্যতা যাচাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? প্রশ্ন, ভারতের অবস্থান কি? সংসদে উত্তর দিলেন মন্ত্রী। হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ এর আগে নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল। ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল। বৃহস্পতিবার সংসদে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি? ইতিমধ্যে হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। ভারতকে সে বিষয়ে চিঠিও দেওয়া হয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানিয়েছেন এখনো বাংলাদেশকে এ বিষয়ে চিঠির জবাব দেওয়া হয়নি। রাজ্য কেরালার সিপিএম সাংসদ জন ব্রিটাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? যদি তাই হয় তবে প্রত্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা? ভারত সরকার এ সম্পর্কে কি জবাব দিয়েছে ঢাকাকে? কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ হাসিনা প্রত্যর্পণ দাবি করেছে 2024 সালের 5ই আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি। উল্লেখ্য, হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তারা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনা প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না। জানা যায়, বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোন দেশের অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোন রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলি খতিয়ে দেখা হয়। সেই প্রক্রিয়ার সময় লাগতে পারে, কিন্তু এ বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রক। বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। বিকেলে দেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত থেকে হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এর ফলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে। হাসিনাকে চুপ করানোর জন্য ভারতকে লিখিতভাবে অনুরোধ করেছে ঢাকা। তলব করা হয়েছিল ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে। এই পরিস্থিতিতে হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের আবার অবনতি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।